মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি বিবাহিত? মমতার যে কালীঘাটের বাড়ি সেটিকে সত্যি জবরদখল করা? মমতার এক ভাইয়ের স্ত্রী ঝাঁসি বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন কেন? ধর্মতলায় মমতার বিখ্যাত অনশনের সময় তিনি কি লুকিয়ে লুকিয়ে চকলেট আর চিকেন স্যান্ডউইচ খেতেন? এমন অনেক প্রশ্নের উত্তর খোঁজা হবে আজকের আলোচনায়। আপনারা বুঝতেই পারছেন আমি আলোচনা করব দীপক ঘোষের বই নিয়ে, যে বই নিয়ে গত প্রায় এক দশক ধরে চর্চা চলছে। দীপক ঘোষ কিন্তু অনেক বই লিখেছেন, তার মধ্যে একটি বই যেটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেমন দেখেছি। আরো তিনটে বই আছে, আমি সব একে একে বলবো। এই বইগুলো নিয়ে অনেক গল্প আছে, আবার বইগুলোর ভিতরেও অনেক গল্প আছে। সবকিছু বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে। আর এখন শুনুন এবং দেখুন পিনাক কি বলছে। বন্ধুরা, শুরুতেই একটা কথা ভাবা উচিত। দীপক ঘোষের যে বইটা নিয়ে এত বিতর্ক, সেই বইটা লেখা হয়েছিল আজ থেকে প্রায় 13-14 বছর আগে, মানে 2012 সালে প্রকাশিত হয়। যে প্রকাশের দিন আমি ছিলাম, আমি বলবো সেই গল্পটা। কিন্তু একটা কথা হচ্ছে, এই এতদিনেও এই বইটা নিয়ে কিন্তু তৃণমূল, মানে অফিসিয়ালি তৃণমূল কোনো বিরোধিতা করেনি। আর এখন এই এতদিন আগে লেখা বইটা আবার কেন চর্চায় উঠে এলো? আসলে সেনাবাহিনীর অপারেশন সিঁদুর পছন্দ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়টা তিনি বলতে গিয়ে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সিঁদুর এবং প্রধানমন্ত্রীর স্ত্রীকে টেনে এনে একটা কাজ করেছেন যেটা ঠিক হয়নি। এরপরেই বিরোধী দল তেড়ে ফুড়ে লেগেছে, এবং প্রধান বিরোধী দল বেশি করে লাগবে মোদী এবং মোদীর স্ত্রী যশোদা বেনকে মানে টেনে আনা হয়েছে বিতর্কের মধ্যে। আপনারা একবার শুনে নিন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন regarding Operation Sindoor. Though I don't have any comments, but please remember, every women they have a respect. They take Sindoor from their husband, but PM Modi is saying just like you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? আর তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন? উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে গেছিলেন মুখ্যমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রীকে খোঁচা খেতে হচ্ছে বারবার। এই দীপক ঘোষের বই যদি মানে বিজেপি সত্যি সত্যি বিরোধী দলনেতা যেরকম বলছেন ছাপিয়ে বের করতে শুরু করে, তাহলে কিন্তু মুশকিল হবে। আমি এখানে যখন আলোচনা করব তখন যুক্তি দিয়ে আলোচনা করব, কিন্তু সাধারণ মানুষ তারা তো সব জেনে যাবেন। একটা ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সম্ভবত শিশু অভিষেকের ছবি। এই ছবিটা তৃণমূলের দাবি অনুযায়ী অভিষেকের বাবা ও মায়ের সঙ্গে তার ছবি, আমারও সেরকমই মনে হচ্ছে। কিন্তু এই ছবিটা যিনি পোস্ট করেছেন তিনি সেখানে পরিচয় না দিয়ে একটা খোঁচা দিয়েছেন। এই খোঁচাটা দেওয়ার পরে তৃণমূলের এক নেতা সেটিকে আরো ভাইরাল করেছেন। আমার না ওই তৃণমূল নেতার মানে বুদ্ধিমত্তা নিয়ে আমার একটা সংশয় যাচ্ছে। আচ্ছা, পিসিমার সঙ্গে কি কারো ছবি হতে পারে না? যদি ওই ছবিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে, অসুবিধাটা কোথায়? ভাই বোন তাদের সন্তানকে নিয়ে একটা ছবি তুলতে পারে না? দেখুন, আমার না ওই তৃণমূল নেতায় উস্কে দিয়ে ছবিটা কেন আরো ভাইরাল করতে চাইলেন এটা আমার না বোধগম্য হয়নি একদম। কিন্তু আজকে আমরা এ নিয়ে আলোচনা করব না, আমরা তো আলোচনা করব ঠিক করেছি দীপক ঘোষের বই নিয়ে। এবং জানবেন দীপক ঘোষের যে 4টি বই, তার কোনো বই কিন্তু বাংলায় নিষিদ্ধ নয়। বাম আমলে 2003 সালে তসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত বইটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তৃণমূল আমলে 2023 সালে সুদীপ্ত সেন বাঙালি পরিচালক, তার পরিচালিত ছবি দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দীপক ঘোষের যে 4টি বই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, এ কেমন মমতা, সাদা মমতা, কালো মমতা এবং মিথ্যাশ্রী, এই 4টে বইয়ের না একটি বইকেও কখনো নিষিদ্ধ করা হয়নি। একটা মানহানির মামলা করেছিলেন মুকুল রায়। মুকুল রায় তখন তৃণমূলের মনে হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে গিয়েছেন, সে সময় মামলা করেছিলেন, কিন্তু সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি এবং সেই মামলাটা মানে অ্যাকচুয়ালি লড়াই হয়নি। কেন? এটা হচ্ছে একটা বড় রহস্য।
যে একটা মিথ্যা বলা হচ্ছে এই বইগুলো, কিন্তু সেই বইগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বইগুলো পাওয়া যায় না আমার মনে হয় কারণ হচ্ছে কম ছাপা হয়েছিল অথবা সব বিক্রি হয়ে গেছে। কিন্তু ইন্টারনেটে বইটা পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে তার পিডিএফ ঘুরে বেড়ায়, তাই যারা পড়ার তারা পড়ে ফেলেন। আমার প্রশ্ন, সবচেয়ে বড় রহস্য, এই বইটি কেন রাজ্য সরকার নিষিদ্ধ করেনি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনো কেন দীপক ঘোষের এই বইটির সমালোচনা করেননি? দীপক ঘোষ মারা গিয়েছেন 2025 সালে, কয়েক মাস আগে। ততদিন পর্যন্ত দীপক ঘোষের বিরুদ্ধে তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি কেন? মুকুল রায়ের করা মামলা কেন চালানো হয়নি? এই প্রশ্নগুলোই আমার মনে সব থেকে বেশি জাগে। তাহলে কি ওই বইতে যা আছে সেগুলো নিয়ে বিশেষ ঘাটাঘাটি চায় না তৃণমূল? তাহলে কি ওই বইয়ে যা বলা হয়েছে সবটাই সত্যি কথা? এইসব প্রশ্ন এই কারণেই ওঠে। 231 পাতার বইটা আমি অনেক আগেই পড়েছি। আমার বইটাকে মানে খুব দারুণ কিছু বই মনে হয়নি, তার কারণ লেখা ভালো নয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই বইটার মধ্যে না সবকিছুই একদম জলজান্ত প্রমাণ দেওয়া রয়েছে, কিন্তু প্রমাণগুলো যাচাই করার যে ব্যাপারটা সেটা একটু খামতি আছে। মানে আমার মনে হয়েছে খামতি, কিন্তু দীপক ঘোষের মনে হয়নি। আমার মনে আছে, আমি তারিখটা পরে বের করলাম, 2012 সালের 18ই মে কলকাতা প্রেস ক্লাবে এই বইটা বাংলা ভাষায়, ইংরাজিও হয়েছে পরে, বা আগে প্রথম প্রকাশ করা হয়। সুনন্দ সান্যাল প্রকাশ করেছিলেন। সেদিন প্রেস ক্লাবে খুব গোলমাল হয়েছিল। একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তারা দিদির মানে অনুগ্রাহী বলেই তাদের পরিচিতি, তারা গিয়ে খুব গোলমাল করে ইত্যাদি করে বইয়ের অনেক কিছু হয়েছিল। কিন্তু ওই বইটিকে নিয়ে পরে রাজ্য সরকার কিছু করেনি। এই বইটার সব থেকে বড় যে বিতর্কটা, মানে রাজনৈতিক ব্যক্তিগত জীবন আমি পরে বলছি, কিন্তু রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনের সময় মাংসের স্যান্ডউইচ আর চকলেট খেতেন, এই অভিযোগটা আমার মনে হয়েছে সবচেয়ে বড় অভিযোগ। বইটার অষ্টম পরিচ্ছেদের 91 পাতায় তিনি লিখেছেন, দীপক ঘোষ লিখেছেন, যারা বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জি 25 দিন অনশন করেছিলেন তাদের জানার কোনো উপায়ই নেই যে তার সেই অনশন ছিল রাতে স্যান্ডউইচ ও দিনে চকোলেট খেয়ে। এই গল্পটা বলবো, তার আগে না বইটার সূচিপত্রটা একবার দেখা যাক। এই বইটার সূচিপত্রে লেখক নিজের কথা বলছেন, কেন তিনি এই বই লিখছেন সেসব জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসে তিনি যে 13 বছর ছিলেন, দুবার বিধায়ক হয়েছেন, তো সেসব লিখেছেন। তারপরে তৃণমূলের গঠনতন্ত্রে কি গোলমাল আছে সেই সব লিখেছেন। নির্বাচনে হিসাব মমতা বন্দ্যোপাধ্যায় ভুল দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। মমতাদের যে বাড়িটি, যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন এখনো, এবং তাদের বন্দ্যোপাধ্যায় পরিবারের সবাই থাকেন, এই বাড়িটা নাকি অন্য অনেকের ছিল এবং জবরদখল করা হয়েছে। এবং তার প্রমাণ হিসেবে এই বইতে পুরনো ভোটার লিস্টের ছবি দেওয়া আছে। সে ভোটার লিস্টের ছবিতে দীপক কুমার ঘোষ দেখিয়েছেন যে কারা কারা এই বাড়িতে থাকতেন। তারা অনেক অবাঙালি, তারা এখন আর কেউ থাকেন না, কেন থাকেন না, উনি এরকম অনেক প্রশ্ন তুলেছেন, প্রমাণ আছে। এইখানে নৈশভোজে মুরগির মাংসের স্যান্ডউইচ আর সারাদিন ধরে চকলেট খেয়ে অনশন বলে একটা গোটা চ্যাপ্টার আছে। তার সঙ্গে আছে ঝাঁসি বন্দ্যোপাধ্যায়, মমতার এক ভাতৃবধূ, দুর্গাপুজোর মধ্যে একদিন আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায়, যেটাকে দীপক ঘোষ বলছেন তিনি জানেন, এবং তার পোস্টমর্টম হয়নি নাকি, এবং সেই সময় এই ব্যাপারে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি অনেক সাহায্য করেছিলেন। এই জন্য প্রতি বছর জ্যোতি বসুর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় লাল গোলাপ পাঠান ইত্যাদি প্রভৃতি অনেক দাবি দীপক ঘোষ করেছেন, কিন্তু কোনো দাবি মিথ্যা এটা বলে কোনো মামলা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে মিথ্যা ভাষণ, এই বই কিন্তু মুখ্যমন্ত্রী হবার পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন 11 সালে, তার 1 বছরের পরে প্রকাশিত এই বইটিকে নিষিদ্ধ করা হয়নি। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নবরত্ন সভা, তারপরে আরো কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের সম্পর্ক ইত্যাদি অনেক সাংগঠনিক বিষয় রয়েছে। তিস্তা জল চুক্তি নিয়ে মমতার কি ভূমিকা ইত্যাদি, সেগুলো খুব একটা ইম্পর্টেন্স পায় না, ইম্পর্টেন্স পায় তার ব্যক্তিগত জীবন। এবং সব থেকে বেশি আমার মনে হয় মমতা অনশন শুরু করেছিলেন 2006 সালের 4 ডিসেম্বর। প্রচন্ড শীত ছিল সেবার, ধর্মতলায় মেট্রো চ্যানেলের ঠিক সামনে বিশাল মঞ্চ বেঁধে অনশন শুরু হয়। টানা 25 দিন চলেছিল। 26 দিনের দিন মমতা আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং
হাসপাতালে ভর্তি হন এবং বলা হয় যে অনশনটা ঐতিহাসিক এবং গান্ধীজিকেও মমতা টপকে গিয়েছেন বলে স্বয়ং মুখ্যমন্ত্রী অনেকবার দাবি করেছেন। তখন আমি চাকরি করি ইটিভিতে, ইটিভির অফিস থেকে এই অনশন মঞ্চ খুব কাছে ছিল, ফলে সুযোগ হলে এই কাজ নেই একটু অনশন মঞ্চের ওখানে চলে যেতাম, গুড়গুড় করতাম, অনেকের সাথে কথা হতো, নেতাদের সঙ্গে ওখানে পাপড় ভাজা চা সব সামনে খাওয়া হতো। একটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অতটা দেখতে পেতেন না। সেখানে 5টা চৌকি ছিল, সামনের দিকে 2টো চৌকি, 3টে ছিল পেছন দিকে। এই সামনের চৌকিটায় ওই সোনালী গুহ থাকতেন, সোনালী গুহ অনশনে বসেছিলেন, তো উনি ওখানে ছিলেন। আর পিছন দিকে যে 3টে চৌকি, তার একটিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটিতে ছিলেন তখন নকশাল নেতা তিনি ছিলেন হচ্ছে আভাস ঘোষ, এবং আরেকটিতে বিজয় উপাধ্যায় একটাতে ছিলেন। এবারে ওখানে একটা মহিলাদের জন্য একটা শৌচাগারও নির্মাণ করা হয়েছিল, কলকাতা পুরসভা করেছিল। মজার ব্যাপার, রোজ রাত 9টায় ওই মঞ্চে কিন্তু পর্দা পড়ে যেত, কারণ মহিলারা ঘুমোবেন, তাদের সারাদিন অনশন করে আছেন দিনের পর দিন, তাতে অসুবিধা হতে পারে। এবং পরদিন সকাল 10টায় পর্দা খোলা হতো, সভা চলতো, গান বাজনা হতো, অনেক কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াতেন, নির্দেশ দিতেন, ওখানে বসে কবিতা লিখেছেন, ছবি এঁকেছেন, অনেক কিছু হয়েছে। এই জায়গাটাতেই দীপক ঘোষের দাবি হচ্ছে ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্যান্ডউইচ খেতেন, চকলেট খেতেন, তার প্রমাণও তিনি পেয়েছিলেন, বালিশের তলা থেকে চকলেট বের করতে উনি দেখে ফেলেছিলেন ইত্যাদি। অনশনকারীরা থাকতেন না, ওখান থেকে হঠাৎ করে সোনালী গুহ কোথায় একটা পুজো দেওয়ার আছে বলে উনি কয়েকদিন মধ্যে উঠে যান। সোনালী গুহ বলেন যে আমার একটা পুজো দিতে হবে, একটা মানত করা আছে, করে তিনি ওটা থেকে মানে অনশন আর কন্টিনিউ করেননি। এরপরে কিন্তু মমতার সঙ্গে বিজয় উপাধ্যায় ছিলেন, এবং কিছুদিন বাদে সোনালী গুহ চলে যাওয়ার পরে আভাস ঘোষ অসুস্থ হয়ে পড়েন এবং আভাস ঘোষকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই 18 দিনের মাথায়, সেটা আমার মনে আছে, 18 দিনের মাথায় আভাস ঘোষকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই কথা দীপক কুমার ঘোষ তার বইতেও লিখেছেন। এখানে বিজয় উপাধ্যায়ের অনশন নিয়ে একটা ছোট্ট গল্প লিখেছেন দীপক ঘোষ, আমি সেটা একটুখানি বলি। যে রোজ ভোরে বিজয় উপাধ্যায় চৌকি ছেড়ে মঞ্চ থেকে নেমে হেঁটে বিপরীত দিকে জওহরলাল নেহরু রোডে যেতেন। 1 নম্বর চৌরঙ্গি রোডে অভিজাত নিরামিষ হোটেল রেস্তোরাঁয় একটি রুম বুক করা থাকতো, সেখানে স্নান করতেন, তারপর ওই হোটেলে দুপুরে খাবার মতো করে পরিমাণ মতো প্রাতরাশ ইত্যাদি করতেন। সকাল 10টার মধ্যে মানে পর্দা সরার আগে উনি মঞ্চে আবার ফিরে আসতেন এবং চৌকিতেই থাকতেন। রাতে পর্দা পড়লে তিনি আবার হোটেলে চলে যেতেন, এবার ভরপেট রাতের খাবার খেতেন। এবং দীপক ঘোষের দাবি, এত টানা অনশন করার পরেও বিজয় উপাধ্যায়ের নাকি 1 গ্রামও ওজন কমেনি। যাক, আমাদের বিজয় উপাধ্যায়কে নিয়ে আলোচনা নয়, আমরা বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যাই। দীপক ঘোষ বলছেন মমতা অনশন মঞ্চে বালিশের তলায় দামি চকলেট রেখে দিতেন, যখনই দরকার পড়তো বের করে তা মুখে পুরে দিতেন। সত্য মিথ্যা আমি জানি না, বইতে যা পড়েছি তাই বলছি, কিন্তু এটাও বলছি তৃণমূল কংগ্রেস কখনো বিরোধিতা করেনি। দীপক ঘোষ লিখছেন 28 ডিসেম্বর 2006 রাত 9টা নাগাদ আমি গুজব ছড়িয়ে দিয়ে ইস্টার্ন আর্মি হাইকমান্ড গোপন নির্দেশ পেয়ে অনশন মঞ্চে আসছে মমতাকে জোর করে হাসপাতালে নিতে। এটা নাকি দীপক ঘোষের দাবি, তিনি গুজব রটিয়ে দিয়েছিলেন। কেন রটিয়েছিলেন তারও কাহিনী আছে। তো গুজব শুনে মমতা অস্থির হয়ে পড়লেন। রাত 10টা নাগাদ তিনি আচমকা বললেন খুব শ্বাসকষ্ট হচ্ছে। গভীর রাতে তাকে মঞ্চ থেকে স্ট্রেচারে করে নামানো হয়েছিল এবং সাদার্ন এভিনিউ এর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেই সময় আমার যতদূর মনে আছে যে কাকলি ঘোষ দস্তিদার চিকিৎসক তিনি ছিলেন, তিনি পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। আর অনেক রহস্য বলবো, তবে তার আগে একটা রহস্য আপনাদের জানানো দরকার, এটা অনেকেরই অজানা। দীপক ঘোষ কে, আর তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এত রাগ কেন? এটা সত্যি কৌতূহল। তো তৃণমূলের তিনি 2বারের বিধায়ক, 2বার প্রার্থী হয়ে হেরেছেন, কিন্তু তিনি হঠাৎ করে রেগে গেলেন কেন? মানে আমার সাথে দীপক ঘোষের পরিচয় হচ্ছে 2002 সালের জানুয়ারি মাস নাগাদ। আমি তখন খাস খবরে চাকরি করি, অখণ্ড মেদিনীপুরের রিপোর্টার ছিলাম, কিন্তু ওই 2002 সালের 1 জানুয়ারি পূর্ব মেদিনীপুর আলাদা জেলা হয়। এবার জেলাটা আলাদা হয়ে যাওয়াতে আমার একটুখানি যোগাযোগ তৈরি করতে পূর্ব মেদিনীপুরে যেতে হয়। মহিষা দলের তখন বিধায়ক হচ্ছেন দীপক কুমার ঘোষ। তো এই যে মহিষা দলে আমি গেলাম, তখন ওনার সাথে আলাপ হয়। তখন না কথা বলে মনে হয়েছে ঘুম থেকে ওঠার পর আর ঘুমোতে যাওয়ার সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করেন। কিন্তু এই দীপক ঘোষ কে, এই খোঁজ নিতে গিয়ে যা জানলাম যে
37 সালে ওর জন্ম হচ্ছে বরিশালে, এবং সেখানে 1950 সালে যে আপনার হলো দাঙ্গা হয়, এবং সেই দাঙ্গার সময় তাকে চলে আসতে হয়। প্রথমে আশ্রয় শিবিরে ছিলেন, তারপরে কলকাতায় আসেন, শিয়ালদা স্টেশন ইত্যাদি। উনি চুচুড়ার ডাব স্কুলে পড়তেন। এরপরে উনি মনীন্দ্র কলেজে পড়েছেন। মনীন্দ্র কলেজে কিন্তু কমার্স নিয়ে পড়েছিলেন, মেধাবী ছিলেন। উনি 57 সালে পিএসসি পরীক্ষায় অষ্টাদশ স্থান পেয়ে 1958 সালে মহাকরণে ত্রাণ বিভাগে চাকরি পান প্রথমে। 1960 সালে তিনি WBCS পরীক্ষায় বসেন এবং তৃতীয় হয়েছিলেন, এবং তখন তিনি যে তৃতীয় হয়ে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হিসেবে কোচবিহারে চাকরি পান। কোচবিহারে থাকার পরে কয়েক বছরের পরেই তিনি 1963 সালে প্রথমবার IAS পরীক্ষায় বসেন। তো প্রথমবারই তিনি পাশ করে গিয়েছিলেন, কিন্তু পুলিশে চাকরি পেয়েছিলেন, তিনি নেননি। এবার আবার তিনি 1964 সালে আবার IAS পরীক্ষায় বসলেন এবং পশ্চিমবঙ্গ ক্যাডারের মধ্যে তিনি ফার্স্ট হয়েছিলেন। এই যে এরপর ট্রেনিং হলো, ট্রেনিং পর কালিম্পং এর প্রথম SDO। এরপরে আপনারা যদি দেখেন এই ভদ্রলোক কত কাজ করেছেন, মানে উনি উত্তরবঙ্গের যখন সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট অফিসার ছিলেন, 71 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে তখন উনি ছিলেন নদিয়ার জেলা শাসক। এবং মনে রাখতে হবে ওই যে জেলা শাসকের যে দপ্তরটা ছিল, সেই দপ্তরের তলাতেই মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজধানী হয়েছিল, মুজিবনগর তার নাম দেওয়া হয়েছিল। এরপর উনি মেদিনীপুর, তখন অখণ্ড মেদিনীপুর, এখন 3টে জেলা হয়েছে, তার তিনি জেলা শাসক ছিলেন। এগুলো সবই হচ্ছে এরপর সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। এই সময়ে মানে মেদিনীপুরে সন্তোষ রানা, মিহির রানা, এসব অসীম চট্টোপাধ্যায়, এসব যে নকশাল নেতা, তাদেরকে গ্রেপ্তার করা, সিপিআই নকশাল মানে বামপন্থী নেতাদের গ্রেপ্তার করার এই যে কাজকর্মগুলো হয়েছিল, তখন কিন্তু সেখানে জেলা শাসক ছিলেন দীপক কুমার ঘোষ। এরপরে তিনি আরো পদ নিয়ে রাইটার্স বিল্ডিং এ এসছেন। রাইটার্স বিল্ডিং এ জ্যোতি বসুর আমলেও তিনি শ্রম দপ্তরের সচিব থেকেছেন, খাদ্য সরবরাহ দপ্তরের সচিব থেকেছেন, এবং সর্বশেষ উনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব থেকেছেন। মানে বুদ্ধদেব ভট্টাচার্য তখন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপরে তিনি চাকরি থেকে অবসর নিয়ে কংগ্রেসে যোগ দেন। 2 বছর কংগ্রেস করেন, তারপর তৃণমূলে। 1999 সালে মহিষা দলে উপনির্বাচন হলো, বিধানসভায় তিনি প্রার্থী হলেন এবং জিতলেন। এই সময় 1999 সালে মহিষা দলে উপনির্বাচন হয়েছিল বিধানসভার, তিনি সেখানে জয় পান। এরপর 2001 সালে আবার বিধানসভা নির্বাচনে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসফুল টিকিট দেন মহিষা দল কেন্দ্রেই, এবং সেখানে তিনি আবার জিতলেন। আমি বলছিলাম যে সময় তার সাথে আমার পরিচয় হয়। এরপরে তিনি মহিষা দলের টিকিটটা পাননি। এরপরে মহিষা দলে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠান কাকলি ঘোষ দস্তিদারের স্বামী, প্রখ্যাত চিকিৎসক প্রয়াত সুদর্শন ঘোষ দস্তিদারকে। আর 2006 সালে যাদবপুর কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী করা হয় দীপক ঘোষকে, এবং তিনি পরাজিত হন। এই সময় ঠিক হয়েছিল 2009 সালে তিনি যাদবপুর লোকসভা আসনে প্রার্থী হবেন। এটা তৃণমূলের পক্ষে ভালো আসন, খুব প্রস্তুতিও নিয়েছিলেন শোনা যায়। উনি চাইতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন আমি দেবো টেবো, কিন্তু সেই সময় মমতা দীপককে পাঠিয়ে দেন মেদিনীপুর আসনে, এবং কবির সুমনকে প্রার্থী করা হয় যাদবপুরে। এই যে যাদবপুরে প্রার্থী করা হলো কবির সুমনকে, কবির সুমন জিতলেন, আর দীপককে পাঠিয়ে দেওয়া হলো মেদিনীপুরে। ওখানে প্রবোধ পান্ডার কাছে দীপক ঘোষ হেরে যান। 2011 সালে তাকে আর প্রার্থী করেননি মমতা। 2 বছর ক্ষমতা এলো। এই সময় সেবার একটা মজার ঘটনা ঘটেছিল। তৃণমূল যখন প্রার্থী তালিকা প্রকাশ করে, তখন দেখা যায় প্রার্থী তালিকায় ডায়মন্ড হারবার বিধানসভা আসনে দীপক ঘোষের নাম রয়েছে। পরে আবার তৃণমূলের পক্ষ থেকে জানানো ওটা ভুল হয়েছে, ওটা দীপক হালদার হবে। মানে তখন ডায়মন্ড হারবারের যুব নেতা ছিলেন, যুব তৃণমূলের। ঠিক আছে, আমরা আবার বিতর্কিত দুটি বিষয় যাই। সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অবিবাহিত নাও হতে পারেন। এই যে অবিবাহিত নাও হতে পারেন, এই শব্দটার মধ্যে অনেকগুলো নেগেটিভ আছে। দীপক ঘোষ কিন্তু নিশ্চিত নন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হয়েছিল, কিন্তু তিনি কার সাথে বিবাহ, তিনি কোথাকার ভোটার, সবকিছু বইতে দিয়ে দিলেন। কিসের ভিত্তিতে দিলেন? তিনি সেই সময়কার অনেক নথিপত্র ঘেটে ঘুটে দিয়েছেন, এবং তিনি কিন্তু রাজ্য পুলিশ এবং প্রশাসনকে এইসব ব্যাপারে
তথ্য জানার অধিকার আইনে চিঠি দিয়েছিলেন, তিনি কোনো চিঠির উত্তর পাননি। এই চিঠির উত্তর না পাওয়াটা, বাংলার একটা প্রবাদ আছে না, মৌনম সম্মতি লক্ষণম, সংস্কৃত কিন্তু বাংলাতেই বেশি চলে। এই যে মৌন ছিল পুলিশ প্রশাসন, অতএব এটা ঠিক। এই ধরে নিয়েই দীপক ঘোষ তার বইতে আরো একটা বিষয় লিখেছিলেন, মমতার ভাইয়ের স্ত্রী ঝাঁসি বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা এবং জ্যোতি বসুকে ধন্যবাদ জানিয়ে লাল গোলাপের তোড়া ফাটানো। উনি এই বইতে দাবি করেছেন যে 2004 সালের নবমী পুজোর দিন, দুর্গাপুজোর সময়, সে সময় 24 বা 25 অক্টোবর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন ঝাঁসি বন্দ্যোপাধ্যায়, এবং তখন তার 30-32 বছর বয়স। সেটাও কিন্তু ভোটার তালিকা থেকে বয়সটা উনি জেনেছেন, এটাও তিনি লিখেছেন এবং তার প্রমাণও দিয়েছেন বইয়ের মধ্যে। প্রচুর প্রমাণ দেওয়া আছে, কিন্তু প্রতিটি প্রমাণই উনি লিখছেন। এই বইয়ে আমার প্রতিটি বক্তব্য মমতা ব্যানার্জির নিজের বই, সরকারি দলিল, ভোটার তালিকা ইত্যাদি দ্বারা সম্পূর্ণ সমর্থিত। অবশ্য কিছুটা আমার নিজের চোখে দেখা বা কানে শোনা। নিজের চোখ কানকে তো আর অবিশ্বাস করতে পারি না, কিন্তু দেখুন, ইতিহাস চোখ কানের ওপরে ভরসা রাখে না, ইতিহাস সবসময় প্রামাণ্য কিছুর ওপরই রাখে। কিন্তু ওই একটা প্রশ্ন আমার আসছে, এত কিছু হয়েছে, তৃণমূল কংগ্রেস কেন চুপ? অনেক প্রমাণ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তবু কেন চুপ? কেন বলে দেননি সব তথ্য মিথ্যা? কেন পুলিশ প্রশাসন তথ্য জানার অধিকার আইনে যা যা প্রশ্ন দীপক তুলেছিলেন তার উত্তর দেননি? মৌনম সম্মতি লক্ষণম, এই যে মৌনতাকে ধরে এই দীপক ঘোষ সমাপতনে পৌঁছেছেন, সেই সমাপতনকে আবার একজনকে অস্বীকার করা হবে তার উপায়ও নেই। কিন্তু প্রামাণ্য নথি তখনই থাকতো যদি সরকার উত্তর দিত, দেয়নি। এই যে মুকুল রায়ের কথাটা বলছিলাম, মুকুল রায় বিজেপিতে আসার পর এই গত বিধানসভা নির্বাচনের আগে আগে হেস্টিংস অফিসে একদিন আমি একা পেয়ে একটু আড্ডার মতো চলছিল, তখন মুকুলদাকে আমি জিজ্ঞেস করি, ওই মামলাটা আপনি চালাননি কেন? তো মুকুল আমাকে বিস্তারিত জবাব দিয়েছিলেন। দেখুন, প্রথমত দীপক কুমার ঘোষ প্রয়াত, মুকুল রায় খুবই অসুস্থ, এবং এই জন্য আমি মানে যা যা বলেছিলেন সেগুলো বলবো না, বলো ঠিক হবে না, এবং কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতেও আমি চাই না। তবে যেটা বুঝেছিলাম মুকুল রায়ের কথায়, যে এই মামলা করার সময় সহমত থাকলেও পরে মামলাটা টেনে নিয়ে যাবার ব্যাপারে তৃণমূল কংগ্রেস অথবা মমতা বন্দ্যোপাধ্যায় কারোরই বিশেষ খুব একটা উদ্যোগ ছিল না, মানে বরং চেপে যাওয়ার নীতি নেওয়া হয়েছিল। এটা মুকুল রায় যা বলেছিলেন তার একটা সারমর্ম করলে বোঝা যায়। এই যে চেপে যাওয়া, এই চেপে যাওয়ার কাহিনী, আপনাদের আর একটা কাহিনী আমাকে শোনাতেই হবে। এই কাহিনী শোনার সময় আপনারা তারিখগুলো খুব মন দিয়ে শুনবেন। 2022 সালের 13 সেপ্টেম্বর বিজেপি নবান্ন অভিযান করেছিল। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তিনজন তিনটে মিছিল নিয়ে নবান্নের দিকে যাবেন। হই হই রই রই হয়েছিল সেই দিন। প্রথমে শুভেন্দু অধিকারীকে দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করতে যাওয়ার আগেই গ্রেফতার করা হয়। সেই সময় একজন লেডি কনস্টেবল বিরোধী দলনেতার গায়ে হাত দেন এবং শুভেন্দু সেটা পছন্দ করেননি, প্রতিবাদ করেছিলেন। কি বলেছিলেন শুনুন। Don't touch my body. I don't want to touch you, sir. You are lady, I am male. Don't touch my body. Don't touch my body. You are lady. এই যে ডোন্ট টাচ মাই বডি, এটাকে নিয়ে তার দুদিন বাদে 15 সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বেনজির আক্রমণ করেন। তিনি শুভেন্দু অধিকারীর যৌন রুচি নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন উনি পুরুষ পছন্দ করা নেতা। একমাত্র কেস ভারতবর্ষে যেখানে বিজেপির একজন নেতা, দলবদলু নেতা, মহিলাদের অপছন্দ করা নেতা, পুরুষ পছন্দ করা নেতা, তাকে মার্ডার কেসে প্রোটেকশন দেওয়ার জন্য মার্ডার কেস ইনভেস্টিগেশন স্টে করে দিয়েছে। শুনলেন অভিষেকের সেই বক্তব্য। এই বক্তব্যের পর কিন্তু শুভেন্দু অধিকারী কালক্ষেপ করেননি। ওই দিন সন্ধ্যাতেই তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠক করে দীপক ঘোষের বইগুলি দেখান এবং একটা হুঁশিয়ারি দেন যে আমি এসব ফাঁস করে দেবো। এরপরে একটি সভায় তিনি অনেক কিছু বলেই দিয়েছিলেন, যা ফাঁস করবেন বলে হুমকি দিয়েছিলেন তার অনেক কিছু ফাঁস করে দিয়েছিলেন। শুনুন সেটা। আমাকে আক্রমণ করতে গেছিল, দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দিয়েছি, আর দীপক ঘোষের বই 2 কোটি লোক পড়ে নিয়েছে, বলছে এর বাবার নাম তো অমিত ব্যানার্জি নয়, রঞ্জিত ঘোষ। এটা শুভেন্দু অধিকারী পারেন, তিনি পারেন, এটা ঘটনা। এটাই কাহিনীর শেষ নয়, কাহিনীর এরপরে আর একটা তারিখ আছে। সেই তারিখটা হচ্ছে 19 সেপ্টেম্বর 2022।
শুভেন্দুর এসব মন্তব্যগুলো চলছে তার 3-4 দিনের মধ্যে। সেদিন কোনো একটা বিষয় নিয়ে বিধানসভায় ভোটাভুটি হয় এবং তাতে তৃণমূল ও বিজেপির মধ্যে খুব বিতণ্ডা হয়েছিল। যখন বিধানসভার ওই বিতণ্ডা শেষ হয়েছে তখন হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে বিজেপির যে বেঞ্চ সেখানে চলে যান। শুভেন্দু অধিকারী বসেছিলেন, তিনি সেখানে হাত জোর করে প্রণাম করেন এবং প্রতি নমস্কার করেন শুভেন্দু। এই সময় সবাই পাল্টা সৌজন্য বিনিময় সব হয়েছিল। তো আমি এটা চোখে দেখিনি, কিন্তু কারণ আমি বিধানসভা কখনো কভার করতাম না, এবং সাংবাদিক বন্ধুদের থেকে শুনেছি এবং বিজেপি বিধায়করাও আমাকে বলেছেন। এবং পরের দিন খবরের কাগজে বড় বড় করে, আনন্দবাজার পত্রিকা আপনাদের দেখাচ্ছি, সেখানে বড় বড় করে ছাপা হয়েছিল এই সৌজন্য বিনিময়ের কাহিনী। কিন্তু এই সৌজন্য বিনিময়ের সময়ে যেহেতু বিধানসভার ভেতরে ক্যামেরা চলে না, তাই পুরোটাই শোনা যে প্রবীণা মুখ্যমন্ত্রীর চোখে মুখে যেন একটা রক্ষে করো রঘুবীর টাইপের আর্জি ছিল। মানে অনেকে দাবি করেন মমতা আসলে দীপক ঘোষের বই নিয়ে যাতে জল ঘোলার না হয় সেই আর্জি শুভেন্দু অধিকারীর কাছে করেছিলেন, এটা বলা হয়। এটা বিজেপির অনেক বিধায়কের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন। 2025 সালের মার্চে মৃত্যু হয় দীপক ঘোষের। সেই সময় আনন্দবাজার পত্রিকা লিখেছিল বিতর্ক জিইয়ে প্রয়াত দীপক। কপির বিস্তারিত যে লেখা ছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ও জীবন নিয়ে দীপকের লেখা বই প্রবল বিতর্ক তৈরি করেছিল। তৃণমূলের তরফে মুকুল রায় মানহানির মামলা করেছিলেন, আদালতে 12 বছর গড়িয়ে গেলেও সে মামলার নিষ্পত্তি হয়নি। আনন্দবাজার পত্রিকাও এক প্রশ্ন তুলেছিল, কিন্তু আমার মতো করে নয়, আমি সরাসরি প্রশ্ন তুলছি। দীপক ঘোষের বই নিয়ে এত বিতর্ক, সেই বইয়ের কথা উঠলে তৃণমূলের নেতারা একদম চিরবির করে ওঠেন, কিন্তু এখনো কেন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এত কিছু লেখা, তার রাজনৈতিক জীবন নিয়ে এত কটাক্ষ করা বই কেন নিষিদ্ধ করা হচ্ছে না? কেন মুকুল রায়ের মামলা চালানো হচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার পিসির এই অপমান কেন মেনে নিচ্ছেন? কেন চুপ কালীঘাটের গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার? এই আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের, আর কমেন্ট করুন আমাকে, লিখুন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা। আপনারা খুব খুব ভালো থাকবেন।